রাত 2:10। রুমে বসে এখনো ভাবছি যে সবটাই কিভাবে কোইন্সিডেন্ট হয়। না চাইতেও আদ্রর সাথে প্রতিদিন দেখা হওয়া, আদ্রর আমার প্রতি এত কেয়ার নেওয়া, বিষয়গুলো আমাকে ভীষণ ভাবায়। কেন যেন আদ্রর আচরণগুলো আমাকে ভীষণ ভাবায়। কিভাবে জানতে পারবো ওর বিষয়ে? অনেক ভাবার পর মনে হলো আরে আমার কাছে তো ওর ডায়েরি আছে, ওইটাতেই কিছু পাওয়া যাবে। যা ভাবা তাই কাজ। ডায়েরিটা হাতে নিয়ে দেখতে লাগলাম। হঠাৎ করে বজ্রপাতের শব্দ শুনতে পেলাম। ভয় কানে হাত দিয়ে রেখেছি। এই একটা জিনিস আমার একদমই পছন্দ নয়। গুটিসুটি মেরে বসে রয়েছি। এখন আমার কারো সঙ্গ দরকার। এত রাত হয়ে গেছে তাই আপুকেও ডাকতে পারছি না। কি করি? হঠাৎ করে আমার ফোনে মেসেজের টিউন বাজল। ফোন নিয়ে দেখি আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। ভয় পেও না, সাথেই আছি। ফোন হাতে রাখো, আমি কল করছি। মেসেজটা পড়তে না পড়তেই আমার ফোন বেজে উঠল। কলটা দেখে আমার ভ্রু কুঁচকে এলো। এত রাতে আমাকে কে কল দিবে আবার বলছে ভয় পেও না? মানে সে কি করে জানলো আমি ভয় পাচ্ছি? বলতে বলতে একবার ফোনটা কেটে গেল। আবার ফোনটা বাজতেই রিসিভ করি। তখনই আবার বজ্রপাতের শব্দ। ভয় আমার নাকমুখ খিচে বন্ধ করে ফেলেছি। ফোনটা কানে নিতেই ওই পাশের কণ্ঠস্বর শুনে আমি স্তব্ধ। থেকে থেকে ঢোক গিলছি। কারণ কণ্ঠস্বর শুনেই বুঝতে পেরেছি কলটা আদ্র করেছে। কিন্তু উনি আদ্র, আফরা। নরম সুরে, হুম। আদ্র, আমার সাথে কথা বলো। ভয় কেটে যাবে। আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? অবাক হয়ে। আদ্র গোমরা মুখ হালকা হেসে, তুমি কি বারবার ভুলে যাও যে আমি একজন আর্মি? এইসব ইনফরমেশন বের করা আমার জন্য কিছুই না। তা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এত রাতে কেন ফোন দিলেন? আদ্র, তোমার ভয় কাটাতে। আপনি কি করে জানেন আমি বজ্রপাতে ভয় পাই? আদ্র, জানি। এমন অনেক কিছুই জানি যা হয়তো তুমিও জানো না তোমার বিষয়ে। আমার বিষয়ে আর আমিই জানি না। অবাক হয়ে। আদ্র, হুম। তা কি এমন বিষয়? আদ্র হাসল। আর বলল, আদ্র, বললে তো লজ্জা পাবা। ভ্রু কুঁচকে, লজ্জা পাবো মানে? আদ্র, তুমি বলো তুমি লাইফে কখনো মিথ্যা বলনি? হ্যাঁ তো। মিথ্যা বলিনি তো বলবো কেন? মনে মনে আল্লাহ প্লিজ ক্ষমা করো, না হলে আজ আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। আদ্র আবারও হাসল। আদ্র, আচ্ছা রান্না করতে গিয়ে হাত কিভাবে পুড়েছে? মনে মনে, যা ভয় পাইছি তাই হইছে, দেখুন হাত রান্না করতে গিয়ে পুড়েনি। উইটা তো চুরি করে খেতে গিয়ে। এবার আমার হুঁশ আসলো আমি কি বলছি। শালা। আমার মুখ থেকে সত্যি কথা বের করে ফেলল। আদ্র এবার অট্টহাসি দিল। আদ্র, কি বলেছিলাম না এমন কিছু জানি যা তুমিও জানো না। তুমি সবাইকে বলেছ যে রান্না করতে গিয়ে হাত পুড়েছে। কিন্তু কারণ তো অন্য কিছু। আপনি কি করে জানলেন? আদ্র, কারণটা না জানাই থাক। কেন কেন? আদ্র, কারণ সময় হলে আমি নিজেই বলবো। আচ্ছা আপনি রাতে ঘুমান না? আদ্র, কেন? ঘুমাই তো। তাহলে এত রাত জেগে আমার সাথে পকপক করছেন কেন? আদ্র, পকপক কোথায় করলাম? আমি তো তোমার ভয় দূর করার জন্য ফোন দিলাম। এখন আর শব্দ হচ্ছে না। আপনি ঘুমিয়ে পড়ুন। আদ্র, আফরা। আহ্লাদি সুরে। ওনার মুখে আমার নামটা শুনে বুকে কেমন যেন ছ্যাঁত করে উঠল। এত আহ্লাদি ভাবে কেউ ডাকে? নিজেকে সামলে নিয়ে বলতে লাগলাম,
হুম। আদ্র, বাই। তুমিও ঘুমিয়ে পড়ো, আর কিছু না। গুড নাইট। বলেই ফোনটা কেটে দিল। কেন যেন মনে হচ্ছিল উনি আমায় অনেক কথা বলতে চাইছিল, কিন্তু কিছু বাধা তাকে আটকে দিয়েছে। সকাল 5 মিনিট। উঠে তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। আজ আর বাইরে যাইনি। এমনিতেও আজ উঠেছি একটু দেরি করে। রান্নাঘরে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানালাম। তারপর গোসল করে ভার্সিটির জন্য রেডি হতে লাগলাম। এর মধ্যে আপুও উঠে গেছে। আজ নাস্তায় পুডিং, চা, রুটি, ভাজি আর বাচ্চাদের জন্য দুধ। সবাই কেবল নাস্তার টেবিলে বসেছি, এর মধ্যেই কলিং এর আওয়াজ। ভাইয়া গিয়ে গেট খুলে দিল। আমি ফোনে সুমির সাথে কথা বলছিলাম, তাই অতটা খেয়াল করিনি। বুঝতে পারলাম পাশে কেউ বসেছে। ফোনটা কেটে পাশে তাকাতেই দিলাম এক চিৎকার। আদ্র, কি হলো? এবার চিৎকার দিল কেন? ভ্রু কুঁচকে। আপনি এখানে কি করছেন? অবাক হয়ে। আদ্র, কি আর করব? নাস্তা করছি। ভাবি, ভাজিটা কিন্তু সেই হইছে। পুডিংটাও খুব টেস্টি। খেতে খেতে। আপু, এগুলো আমি বানাইনি, আফরা বানিয়েছে। হেসে। আদ্র, মাশাল্লাহ, আমার ভাগ্য খুলে গেছে। আমার রান্নার সাথে আপনার ভাগ্য খোলার কি সম্পর্ক? ভ্রু কুঁচকে। আদ্র গোমরা মুখ হালকা হেসে, ও তুমি বুঝবে না পিচ্ছি। বুঝব না যখন সামনে বসে বলেন কেন? রেগে। আদ্র কিছু না বলে শুধু হাসল। আজব পাবলিক। রাইসা আর রাফিন নাস্তা করে আমার কাছে এসে গালে চুমু দিল, কারণ পুডিং তাদের খুব পছন্দ হয়েছে। তারপর হাতের পিঠে চুমু দিল, কারণ রান্নাটা তাদের খুব ভালো লেগেছে। আদ্র জিজ্ঞাসা করতেই ওরা চুমু দেওয়ার কারণ বলতে লাগল। আমি চা খাচ্ছিলাম, এর মধ্যে আদ্র ওদের জিজ্ঞাসা করল, আদ্র, আচ্ছা, পুরো মানুষটা পছন্দ হলে কোথায় কোথায় পাপ্পি দিতে হয়? চিন্তিত ভাবে। আদ্রর কথা শুনে আমার মুখের চা বাইরে বাইরে অবস্থান করল। সাথে সাথে আমি ভীষণ খেলাম। চোখগুলো বড় বড় করে আদ্রর দিকে আঁকিয়ে আছি। লোকটা কোনো লেভেলের অসভ্য। বাচ্চাদের জিজ্ঞাসা করছে কোথায় কোথায় চুমু দেবে। আনবিলিভেবল। আমার অবস্থা দেখে আদ্র বলতে লাগল, আদ্র, সাবধানে খাও। কাম ডাউন। ভাবলেশহীনভাবে। আমি কিছু না বলে খেতে শুরু করলাম, কিন্তু আমার বাচ্চাগুলোও হয়তো চায় না আমি খাই। আদ্রকে তারা নির্ভীকভাবে উত্তর দিল, রাইসা, পুরো মানুষটা পছন্দ হলে সব জায়গায় পাপ্পি দিতে হয়। কারণ আমার কোনো ডল পছন্দের হলে আমি ডলটাকে ধরে সব জায়গায় চুমু খাই। এবার আর আমি থাকতে পারলাম না। মানে এটা কোনো কথা? লজ্জা নামক একটা বিষয় আছে, যা এদের মাঝে বিন্দুমাত্র নেই। বাচ্চাগুলো তো কিছু বুঝে না। কি বলবে? আমি উঠে জাস্ট একবার সবার দিকে তাকালাম, সবাই মিটমিট করে হাসছে, আর এই অসভ্য আদ্র, উনি নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে। আমি সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। প্রায় অনেকক্ষণ হওয়ার পরেও যখন দরজা খুলছি না, তখন আপু এসে ডাকতে শুরু করল, আপু, আফরা, তুই ভার্সিটি যাবি না? আদ্র আর রিয়াদ তোর জন্য অপেক্ষা করছে। আপু, আমি পড়ে যাব। আই নিড রেস্ট। তাদের চলে যেতে বলো। আমি একা চলে যেতে পারব। আপু, কিন্তু। কোনো কিন্তু নয়। যাও। এই দাঁড়াও। দরজাটা খুলে আদ্রর ডায়েরিটা আপুকে দিয়ে বললাম দিয়ে দিতে। আর বললাম বলতে যে আমি তার ডায়েরি বিন্দুমাত্র পড়িনি। আদ্র বেশ বুঝতে পেরেছে আমি লজ্জায় তাদের সামনে আসছি না।
তাই আপুকে বলল আমার জন্য গাড়ি আর ড্রাইভার রেখে যাবে। তারপর আপুর থেকে ডায়েরিটা নিয়ে বেরিয়ে পড়ল। আর আমিও তাদের যাওয়ার কিছুক্ষণ পর ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির চত্বরে বসে আছি আমি, সুমি, নিপা, আয়ান, আবির। বসে বসে বোর হয়ে গেছি। এর মধ্যে নিপাকে দেখলাম কার দিকে তাকিয়ে যেন মুচকি মুচকি হাসছে। আরে ব্যাস, ইনি তো এখানে কাহিনী করছে, দেখতে হচ্ছে তো। আমি মুচকি হেসে আয়ান, আবির আর সুমিকে ইশারা করলাম। ওরাও দেখে হাসতে লাগল। নিপা, কাহিনী কি দোস্ত? নিপা, কিসের কাহিনী? কোনো কাহিনী নাই। থতমত খেয়ে। সুমি, ও ঠিক আছে। ভাবছিলাম তোর সাথে কিছু হলে আয়ান আর আবিরকে দিয়ে কিছু একটা ম্যানেজ করব। কিন্তু না, তুই তো বললি কোনো কাহিনী নাই। হ্যাঁ, একদম ঠিক। নিপা, না, মানে, আসলে আমার কাছে রিফাতকে খুব ভালো লাগে। আমতা আমতা করে। এই, তুই না একটু আগে বললি কোনো কাহিনী নেই? তাহলে? ভ্রু কুচকে। নিপা, এমন বলিস না দোস্ত। আসলে রিফাত আমাকে পছন্দ করে কিনা তা জানি না। মন খারাপ করে। উমম, বিষয়টা দেখতে হচ্ছে। নিপা গোমরা মুখ খুশি হয়ে, কবে দেখবি দোস্ত? কেন? তোর বিয়ে করার বেশি শখ জাগছে? নিপা, যা। লজ্জা পেয়ে। ওলেলে। সর যা। আমাকে যেতে দে। আয়ান, তুই আবার কই যা সাফরা? আরে আজকে 10ই বেঙ্গল আর 19ই বেঙ্গলের খেলা আছে। আর আমার দুলাভাই 10ই বেঙ্গলের, তাই সেও খেলবে। আবির, 10ই বেঙ্গল আর 19ই বেঙ্গল। এগুলো কি? ওহ, তোরা জানিস না? এগুলো হলো ইউনিট। আর্মিদের আলাদা আলাদা ইউনিট থাকে। আবির, ওহ আচ্ছা। আচ্ছা তোরাও চল আমার সাথে। আয়ান, কিন্তু ভিতরে ঢুকতে তো পারমিশন লাগবে। আমাদের কাছে তো নেই। তুই কি পাগল? আমাকে চোখে পড়ে না? আয়ান, হো দোস্ত পড়ে। চল। সবাই মিলে চেকপোস্টের কাছে এসে আমি সবার পরিচয় দিলাম। কিন্তু বেশি কিছু বলা লাগল না। ওই দিনের ওই অফিসারটা এসে আবার ভাবি ভাবি লাগাইছে। রিডিকিউলাস। অফিসার, ভাবি আপনি যান। কোনো সমস্যা নাই। বিরক্ত হয়ে, আচ্ছা আমি আপনার কোনো জন্মের ভাবি লাগি? অফিসার, সেটা তো স্যার জানে। হেসে। আমি আর কিছু না বলে বন্ধুদের নিয়ে খোলা মাঠে চলে গেলাম। মাঠটা অনেক সুন্দর। চারপাশে ছোট ছোট টিলা, মাঝখানে খোলা মাঠ। আমরা একটু দেরি করেই এসেছি। কারণ মাঠের চারপাশে মানুষ ভর্তি। খেলাও মেবি কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে। এর মধ্যেই আপুকে দেখতে পেলাম। বন্ধুদের নিয়ে এগিয়ে গেলাম, বাচ্চা দুটো দৌড়ে আমার কাছে আসলো। আপুকে ওদের সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। এর মধ্যে রাফিন আর রাইসা খুব সুন্দরভাবে ওদের সাথে মিশে গেছে। আয়ানের কোলে গিয়ে রাফিন আমার দিকে ফিরে কিছুক্ষণ তাকিয়ে বলল, রাফিন, আমার আদ্য আঙ্কেলই বেস্ট। আমি ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে হেসে দিলাম। এই ছেলে বলে কি? আমি কি জিজ্ঞাসা করেছি কে বেস্ট? আর আয়ান আঙ্কেলকে কেন পছন্দ হলো না? রাফিন, আদ্য আঙ্কেল আমাকে বেশি আদর করে। আর এই আঙ্কেলটাও আদর করে, কিন্তু আদ্য আঙ্কেলই বেস্ট। আয়ান, কিছু মনে করিস না। এই ছেলের মনে যা থাকে তাই বলে দেবে, কাউকে পরোয়া করে না। আপু, হুম। তোর মতো যে হয়েছে। হুহ। আমার ছেলে আমার মতো হবে না? আমার কথায় সবাই হেসে দিল। রাইসা এতক্ষণ ড্যাবড্যাব করে নিপাকে পর্যবেক্ষণ করছিল।
নিপা বিষয়টা খেয়াল করে নিচু হয়ে বসে রাইসার গাল ধরে জিজ্ঞাসা করল, নিপা, কি হয়েছে প্রিন্সেস? রাইসা, কিছু না। জানো আন্টি, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। নিপা গোমরা মুখ হেসে, তাই নাকি? রাইসা, হুম। নিপা রাইসার গাল ধরে আলতো করে টানল। ব্যাস, হয়ে গেল। আমাকে আর কোনো দরকার নেই। অভিমানী কণ্ঠে, রাইসা, কি বলো তুমি এসব মিমি? তুমি তো খুব ভালো করেই জানো যে তুমি আমার ছোট মা। তাহলে? হ্যাঁ, জানি আমার আম্মা। আমি মজা করছিলাম। হেসে। এর মধ্যেই খেলা শুরু হওয়ার অ্যানাউন্সমেন্ট হল। আমি সবাইকে নিয়ে সিটে বসে গেলাম। সব প্লেয়াররা মাঠে প্রবেশ করছে, ভাইয়াকেও দেখলাম। কিন্তু শেষে আদ্রকে দেখে সবচেয়ে বেশি অবাক হলাম। অটোমেটিক আমার ভ্রু কুঁচকে এলো। সচরাচর এইসব খেলায় ক্যাপ্টেনরা অংশগ্রহণ করে না। তাই আপুকে জিজ্ঞাসা করলাম, আপু, উনি এখানে কি করছে? আপু, উনি কে? উফ অফ, আমি আদ্রর কথা বলছি। আপু, ও, আদ্র থেকে উনি। ভ্রু উঁচিয়ে, তো কি ডাকব? বয়সে আমার চেয়ে বড়, আর হয় দুলাভাইয়ের স্যার। তো আমার কি হয়? বিরক্ত হয়ে, আপু, টেনশন নট। হয়ে যাবে। কি হয়ে যাবে? আপু, কিছু না, খেলায় কনসেন্ট্রেশন কর। সেটাই জিজ্ঞাসা করছিলাম। উনি কেন খেলবে? উনি তো ক্যাপ্টেন না। আপু, আরে গেম তো ক্যাপ্টেনরা মিলেই ঠিক করেছে। তাই সবাই খেলতে পারবে। ওহ, খেলা চলছে। প্রথমে ভাইয়াদের টিম পিছিয়ে ছিল। বলতে গেলে প্রথমে দেখলে যে কেউই ভাববে যে 10ই বেঙ্গল হারবে। কিন্তু এই আদ্র শেষে পুরো গেম উল্টে দিয়েছে। যেখানে প্রথমে 0-5 ছিল এখন তা 7-5। 45 মিনিটের পর এখন বিরতি চলছে। সবাই ঘেমে একাকার। কিন্তু আমার বেহায়া চোখ খালি আদ্রর দিকেই যাচ্ছে। অসভ্যটা মাঠেই টি শার্ট চেঞ্জ করছে। আর এদিকে আমার অবস্থা খারাপ। আমার দিকে আর চোখে তাকাতে আমি চোখ ফিরিয়ে নিই। তা দেখে আদ্র মুচকি হেসে দেয়। সুমি আমাকে বলে, সুমি, এই আফরা, তোর দুলাভাইয়ের টিমের ক্যাপ্টেন তোর দিকে বারবার তাকাচ্ছে কেন? আমি কি করে বলবো? আপু, হবু বউয়ের দিকে তাকাবে না তো কার দিকে তাকাবে? আনমনে। ভ্রু কুচকে, কি হইছে? আপু গোমরা মুখ থতমত খেয়ে, না, কিছু না। আমি তো বলছি এমনি তাকিয়েছে। আমার ভোলাভালা বোনটা দিন দিন কেমন যেন রহস্যময়ী হয়ে উঠছে। অবশেষে ভাইয়াদের টিমই জিতেছে। আদ্র খুবই স্থিরবুদ্ধির সাথে খেলেছে। খেলা শেষে আমার দিকে তাকিয়ে হালকা হেসে মাঠ থেকে চলে গেল। লোকটা ভীষণ অদ্ভুত। আমাকে দেখে বারবার হাসে কেন? আমি কি জোকার নাকি? আজকাল আমি আদ্রর উপস্থিতি অনুভব করতে পারি। অনুভূতিটা একদম আলাদা। কাছাকাছি থাকলেই যেন আমার মনে আলাদা এক অনুভূতির সৃষ্টি হয়। একা একা যখন আমি ভাবনায় বিভোর তখন রাইসা আমার কাছে এসে বসল। তার কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। রাইসা, মিমি, মিমি, চলো না পার্কে যাই। ভাই ঘুমায় তাই আম্মু যেতে পারবে না। হুম, চল। রেডি হয়ে নি। রেডি হয়ে পার্কে চলে এলাম। আমার একমাত্র দুর্বলতা হলো দোলনা, যেটা রাইসা খুব ভালোভাবে জানে। আমি ওর দিকে তাকাতেই ও দৌড়ে দোলনার কাছে গিয়ে বাকি বাচ্চাদের কি যেন বলল আর বাচ্চারা সাথে সাথে জায়গাটা খালি করে দিল। রাইসা আমাকে ইশারায় বসতে বলল। আমিও বাধ্য মেয়ের মতো বসে পড়লাম। দোলনায় দোল খেতে খেতে রাইসাকে জিজ্ঞাসা করলাম, রাই,
ওদের এমন কি বললি যে সুন্দর করে দোলনা খালি করে দিল? রাইসা, কিছু না মিমি। ওরা আমার কথা শুনে আর তোমার কথা বলায় জায়গাটা ছেড়ে দিল। ভালোই দাপট আছে তোর। হেসে রাইসা, হুম। আরও কিছুক্ষণ রাইসাকে নিয়ে পার্কে ঘুরলাম। এর মধ্যেই দেখি রাফিন কান্না করতে করতে আমার কাছে দৌড়ে এলো। পিছন পিছন আপুও আসছে। আমি রাফিনকে কোলে নিতেই আমার গালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখল। বুঝাই যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠেই আমার কাছে এসেছে। আমিও ওর গালে, কপালে চুমু দিলাম। কি হয়েছে আমার বাবাটার? কান্না কেন করেছ? কেউ বকেছে? রাফিন আমার কাঁধে মাথা রেখেই মাথা নাড়িয়ে না বলল। রাফিন, আমাকে ফেলে কেন চলে এসেছ? তোমাকে ফেলে আসিনি তো। তুমি তো ঘুমাচ্ছিলে বাবা। এর মধ্যেই আপু এসে হাজির। আপু ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করে মিমি কোথায়? আপু কোথায়? তোদের না পেয়েই কান্না শুরু। আমি রাফিনকে কোলে নিয়েই ক্যান্টিনে চলে যাই। চকলেট কিনে বাচ্চাদের দেই। রাইসার বন্ধুদেরও দিয়েছি। বাচ্চাগুলো অনেক কিউট। সবাই চকলেট পেয়ে ভীষণ খুশি। রাতে ভাইয়া এসে জানালো কাল পার্টি আছে। পরিবারের সবাইকে যেতে হবে। প্রথমে যেতে চাইনি, কিন্তু ভাইয়ার জেদের কাছে হার মানতে হলো। তার এক কথা আমাকে না নিয়ে সে কিছুতেই যাবে না। যেহেতু এটা ইউনিটের পার্টি তাই সবাইকে থাকতে হবে। ডিনারের পর আপু তো তখন থেকে শাড়ি সিলেক্ট করা শুরু করেছে কিন্তু তার কিছুই ভালো লাগছে না। আমি আর চোখে আপুর দিকে তাকিয়ে ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়লাম। অবশেষে আমিই সিলেক্ট করে দিলাম একটা খয়েরি রঙের শাড়ি। আপু তো ভীষণ খুশি। আর ভাইয়া রীতিমতো আমাকে ধন্যবাদ দিচ্ছে। আজ আমি শাড়ি সিলেক্ট না করে দিল ভাইয়াকে আপু সারারাত ঘুমাতে দিত না। সকাল 4:50। তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নিলাম। আজ মনটা খুব ভালো তাই বের হয়ে গেলাম বাসা থেকে। একা একা পার্কে বসে আছি। দোলনায় বসে বসে খালি গলায় গান গাইছি। এটা আমার অভ্যাস। যখন মন খুব বেশি ভালো থাকবে তখন গান গাইব। মেলেছ চোখ, উড়েছে ধুলো। দূরের পালক তোমাকে ছুলো। তবু আজি আমি রাজি। চাপা ঠোঁটে কথা ফোটে। শোন, আমাকে রাখো চোখের কিনারে, গোপন মিনারে। जो वादा किया वो नवाना पड़ेगा। रोक जमाना चाहे रोक खुदाई। तुमको आना पड़ेगा। ঘুম ভেঙে কিছু মেঘলা দিনও হোক। ওড়নার পাশে সেফটি পিনও হোক। বিকেলের নাম অ্যাল পাচিনো হোক। খেয়ালি ছাতে কফি কাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন। চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন। ভালো হয় যদি সঙ্গে আনো দিন। যে কোনো রাতে জানি দেখা হবে, ঠোঁটের ভিতরে, ঘুমের আদরে। চকমকি মনি মন জ্বালাতে চাই। দিনে ব্যালকনি বৃষ্টি রাতে চাই। পিছু ডাকে ঘুম সাজাতে চাই। বিছানা ঘিরে ছোট ল্যাম্পশেড অল্প আলো তার। চুল খুলে কে যে রূপ বাড়ালো তার। তুমি বোঝো নাকি মন্দ ভালো তার। যেও না ফিরে। জানি দেখা হবে রাতের সোহাগে তোমার পরাগে। जो वादा किया वो नवाना पड़ेगा। रोक जमाना चाहे रोक खुदाई तुमको आना पड़ेगा। বাহ, কণ্ঠটা তো দারুণ। গান শেখেন বুঝি? আমি অবাক চোখে তাকিয়ে আছি লোকটির দিকে। লোকটির কথা শুনে আমি চমকে পিছনে তাকিয়ে দেখি একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে প্যান্টের পকেটে হাত দিয়ে। মুখে মুগ্ধতার ছোঁয়া। আমি ভ্রু কুঁচকে লোকটির দিকে তাকিয়ে আছি। লোকটি আমাকে ভ্রু কুঁচকাতে দেখে মৃদু হাসল। তারপর আমাকে বলতে লাগল, আদিল, হাই। আমি আদিল জামান।
হাই হাসার চেষ্টা করে। আদিল, আপনার পরিচয়? তা জেনে আপনার কোনো উপকার হবে বলে আমার মনে হয় না। আদিল, না, এমনিই জানতে চাইছিলাম, কিন্তু আমি বলতে ইচ্ছুক না। আদিল, আপনি অনেক সুন্দর গান করেন। ধন্যবাদ বলেই ওইখান থেকে চলে এলাম। অপরিচিত লোক সেধে সেধে কথা বলতে আসছে। আজব। বাসায় এসে দেখি আপু নাস্তা বানিয়ে ফেলেছে। নাস্তা করে ভার্সিটির জন্য রেডি হয়নি। আজ এক প্রফেসরের ক্লাস আছে। তিনি নাকি খুব কম ক্লাস নেয়, বেশিরভাগ ঢাকায় ক্লাস করাই। তাড়াতাড়ি একটা ব্লু আর গোলাপি কম্বিনেশনের একটা লং ফ্রক পরে চুলে একটা বেনুনি করেনি। আমার সাজের মধ্যে শুধু চোখে কাজল আর কানে ঝুমকা। আপুকে বলে নিচে নেমে দেখি ক্যাপ্টেন সাহেব গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হলাম। কিছু না বলে তার পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আমার হাত ধরে খুব স্টাইলিশভাবে আমাকে দাঁড় করিয়ে দিল। আদ্র, আমাকে এভয়েড করে কোথায় যাচ্ছ? ভাবলেশহীনভাবে। আজব, আমি তো আমার ভার্সিটি যাচ্ছি। আপনাকে কখন এভয়েড করলাম? আদ্র, এই যে আমাকে দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছ। আপনি তো এখানে হয়তো কোনো কাজে এসেছেন। তো কাজ না করে আমার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আদ্র, হ্যাঁ, কাজেই এসেছি। গাড়িতে বসো। আমি কেন আপনার গাড়িতে বসব? আমার ক্লাস আছে। আদ্র, আমি তোমাকে ভার্সিটি নামিয়ে দেব, তাই গাড়িতে উঠো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। আমি একাই চলে যেতে পারব। আদ্র, জানি পারবে। আমি যখন এসেছি তাই আমিই তোমাকে নিয়ে যাব। কোনো দরকার নেই। আদ্র, বেশি কথা না বলে গাড়িতে উঠো। ধমকে। আমি একটু লাফিয়ে উঠলাম এর ধমকে। তবুও তাকে পাশ কাটিয়ে যেতে নিলেই এক প্রকার কাঁধে তুলে ফ্রন্ট সিটে বসিয়ে গাড়ি লক করে দিল আর নিজে ড্রাইভিং সিটে বসে দরজা লাগিয়ে দিল। আমি তাকে কত কিছু যে বলছি তার কোনো ইয়াত্তা নেই, কিন্তু উনি এক ধ্যানে সিটে গা এলিয়ে বসে আছে, কপালে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ বুজে আছে, যেন তার কান অবধি আমার কথা পৌঁছাচ্ছে না। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আদ্র, এভাবে কেন জ্বালাচ্ছ? কোনো কাজে মন দিতে পারছি না। টেল মি, কি সমস্যা? আমিও সেটাই বলছি। কি সমস্যা আপনার? সব জায়গায় কিভাবে টপকে যান? আদ্র ভ্রু কুঁচকে আমার দিকে তাকাল। তারপর আপনমনে হেসে আমাকে বলল, আদ্র, তা যদি বুঝতে তাহলে তো আমার সমস্যারই সমাধান পেয়ে যেতাম। মানে? ভ্রু কুঁচকে। আদ্র, কয়টা বাজে? ঘড়ির দিকে ইশারা করে। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে এক প্রকার চিল্লিয়ে বললাম, 9:20 বাজে। আমার 10টায় ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। আমি কি করব? আদ্র হালকা হেসে গাড়ি স্টার্ট দিল। ভার্সিটি যেতে যেখানে প্রায় 1 ঘন্টা লাগে, আদ্রর স্পেশাল ড্রাইভের কারণে সেখানে মাত্র 25 মিনিটে পৌঁছেছি। ভাবা যায়। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণ ভোমরাটা উড়ে গেল। আদ্র একদম স্বাভাবিকভাবে বসে আছে, আর আমি এক ধ্যানে সামনে হা করে তাকিয়ে আছি। জাস্ট এতটুকুই বললাম, আপনাকে কে লাইসেন্স দিয়েছে? আদ্র হেসে কিছু না বলে আমার কাছে এসে গালে চুমু দিয়ে বলল, আদ্র, বাই। আমি এবার অবাকের শেষ সীমানায় পৌঁছে গেলাম। এই লোকটা কি করল? আমি চোখ বড় করে গালে হাত দিয়ে আদ্রর দিকে তাকিয়ে আছি।
মনে হচ্ছে আমি কোনো ঘোরের মধ্যে আছি, যেখানে আমার আদ্রর গালে এক চড় বসানো উচিত ছিল সেখানে আমি বোকার মতো বসে আছি গালে হাত দিয়ে। ভিতরে ভিতরে রাগে ফেটে যাচ্ছি। আর বাইরে মনে হচ্ছে কেউ এক বালতি লজ্জা ঢেলে দিয়ে গেছে। রিডিকিউলাস। আমি জাস্ট গেট খুলে ব্যাগ নিয়ে আদ্রকে বললাম, আই উইশ আপনার সাথে আমার আর জীবনে দেখা না হয়। না হলে হয়তো আপনার কিছু করে দেব, আর না পারলে নিজের। প্রচণ্ড রেগে বলেই হনহন করে ক্লাসে চলে এলাম। ইচ্ছে করছে সবকিছু তছনছ করে দিই। সবকিছু জাস্ট অসহ্য লাগছে। আবির, আয়ান তখন থেকে জিজ্ঞাসা করছে আমার কি হয়েছে, কিন্তু আমি কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। তার মধ্যেই আমাদের ক্লাসে ঢুকলেন নতুন প্রফেসর, যাকে দেখে এবার মনে হচ্ছে রাগ আমার সপ্তম আকাশে উঠে গেছে। এই সেই লোক যে সকালে আমার গান লুকিয়ে লুকিয়ে শুনেছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে ক্লাস শেষ করলাম। আর এই লোক আদিল না ফাদিল, আমাকে দেখে ওনার 24টা দাঁত বের করে হেসেছে। উফ, অসহ্য। ক্লাস শেষ করে ভার্সিটির ডানদিকে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। কি সুন্দর তার লাল লাল ফুলগুলো। গাছটার নিচে বসে আছি। এত কেন রাগ লাগছে নিজেই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আয়ানকে বললাম, এই তুই আজ গিটার নিয়ে আসিসনি? আয়ান, হ্যাঁ আছে তো। কেন? নিয়ে আয়। আয়ান জানে এখন আমাকে প্রশ্ন করা মানে আগুনে ঘি ঢালা। চট করে গিটারটা নিয়ে এলো, আমাকে দিল। আমি শুকনো মুখে থ্যাঙ্কস বলি। সবাই অবাক। আমি গিটার নিয়ে কি করব? আসলে বেশি রাগ লাগলেও আমি গান গাই। আর যেহেতু এখানে আমি আমার গিটার নিয়ে আসিনি, তাই আয়ানেরটা চেয়েছি। কিন্তু ওরা কেউই জানে না আমি গিটার বাজাতে পারি। কিছুক্ষণ আপন মনে গিটারের তারে হাত বুলালাম। তারপর সবাইকে অবাক করে গিটারে সুর তুললাম। চোখ বন্ধ করা অবস্থায় বুঝতে পারছি সবাই চরম অবাক। কিন্তু এখন আমি নিজের মাঝে নেই। সুরের সাথে তাল মিলিয়ে ধরলাম গান। চলো না একই পথে মিলেমিশে হারাই, একই আকাশে ভেসে বেড়াই, দেখব আড়াল থেকে তুমি আছো কোথায়। আমি একা বসে আজও তোমারই আশায়। তবে কেন শূন্য খেয়ালে আটকে আছো নীরব দেয়ালে। তবে কেন চলে গেলে, কি হতো বলে গেলে। দূরে একা নীরবে আমি নিজের মতো আঁকি তোমাকে। তোমার আকাশে আমার বিচরণ, মনে পড়ে সেই তোমাকেই সারাক্ষণ। তবে কেন শূন্য খেয়ালে আটকে আছো নীরব দেয়ালে। তবে কেন চলে গেলে, কি হতো বলে গেলে। তবে কেন? গানটা গেয়ে আমার এত ফ্রেশ লাগছিল, মনে হচ্ছিল কোনো রাগ আর অবশিষ্ট নেই। আপন মনে হেসে চোখটা খুলে দেখলাম ভার্সিটির প্রায় সবাই জড়ো হয়ে আমার গান শুনেছে। আর এতক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকেছে। গান কখনোই শিখিনি, ওটা ভাইয়াকে দেখে আয়ত্ত করা। স্কুল কলেজ লাইফে অনেক গান গেয়েছে ভাইয়া, ইভেন এখনো গায়। কিন্তু আমি কখনো বাইরে ট্রাই করিনি। সবার হাত তালিতে আমার হুঁশ ফিরল। সবাই গুনগান করতে লাগল। আমি সবাইকে থ্যাঙ্কস বলে উঠে চলে গেলাম। আর আমার ফ্রেন্ডসগুলোও পিছু পিছু আসছে। আমার এখন ব্যাপক হাসি পাচ্ছে, কারণ আমার ফ্রেন্ডগুলো সেই তখন থেকে আমার কান খেয়ে ফেলছে। আয়ান, বইন, তুই এতদিন ধরে আমাদের থেকে তোর ট্যালেন্ট লুকিয়েছিস। পাপি, সুমি, এই আমারে কেউ চিমটি কাট। এটা কি সত্যি?
আমি হেসে দিয়ে সুমিকে জোরে চিমটি কাটলাম আর বললাম, তোদের অবাক হবারই কথা, বাট আসলে তেমন পরিস্থিতি ছিল না গান গাওয়ার। আমি বেশি খুশি হলে আর বেশি রেগে গেলেই গান গাই। হেসে দিয়ে, আদ্র, তাহলে তো ভবিষ্যতে তোমাকে বেশি করে রাগাতে হবে। আমি পিছনে ফিরে আদ্রকে দেখে মোটেও অবাক হইনি, কিন্তু আমার বন্ধুমহলের সব অবাকের শেষ পর্যায়ে। আপনি এখানে কি করেন? আদ্র, দেখতে আসছি, আমাকে আবার দেখলে জানি কি করবা বলছিলা। হেসে, দেখেন আমার এখন মনটা অনেক ভালো, তাই উল্টাপাল্টা কথা না বলে এখান থেকে যান। আদ্র, তোমার সাথে কথা আছে, আমার সাথে চলো। কাম, এক্সকিউজ, আসো এভরিওয়ান, বলেই আমার হাত টেনে ওখান থেকে নিয়ে এলো। আদ্র আমাকে এক প্রকার টেনে ওখান থেকে নিয়ে এলো। আরে আরে, কি সমস্যা, টানছেন কেন? হাত ছাড়ুন। আদ্র গোমরা মুখ, ভ্রু কুচকে, চুপচাপ থাকো। আরে আমাকে নিয়ে যাচ্ছেনটা কোথায়? আদ্র কোনো কথা না বলে আমাকে নিয়ে গাড়িতে বসালেন আর গাড়ি ড্রাইভ করে পতেঙ্গা নিয়ে এলেন। আমি তো অবাক, উনি আমায় এখানে কেন নিয়ে এলেন? আদ্র, সকালে কিছু খেয়েছ? আপু আমাকে না খেয়ে বের হতে দেয় না, তাই খেয়েই বের হয়েছি। আদ্র, কিন্তু আমি খাইনি। আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব খেতে। আপনি পতেঙ্গা এসেছেন সকালের নাস্তা করতে। এখন বাজে কয়টা জানেন? আদ্র হাত ঘড়ি দেখে বলল। আদ্র, 12:34। কিছু করার নেই, আমাকে এখনই খেতে হবে। হ্যাঁ তো, এখানে আমাকে আনার মানে কি? আদ্র, চুপচাপ চলো। আমি বসে বসে আদ্রর খাওয়া দেখছি আর উনি এক ধ্যানে বসে খাবার খাচ্ছে। খাওয়া শেষ করে আমাকে বলল, আদ্র, ঘুরতে যাবে? আমি অবাক চোখে তাকিয়ে আছি। এই লোকটা আসলেই পাগল নয় তো? ঘুরতে যাব মানে? আর আপনার কোনো কাজ নেই? ক্যাপ্টেন হয়ে কাজে ফাঁকি মারেন? ভ্রু কুচকে আদ্র হালকা হেসে বলল। আদ্র, কে বলল আমি কাজে ফাঁকি মারি? বলেই নিজের ফোনটা এগিয়ে দিল। আমি তো অবাক, একদিকে খাচ্ছিল আর অন্যদিকে কাজও করছিল। অদ্ভুত। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি? আদ্র, করো। আপনি আমার পিছনে কেন পড়ে আছেন? আদ্র, কে বলল আমি তোমার পিছনে পড়ে আছি? এভাবে আমাকে নিয়ে প্রতিদিন ভার্সিটি নিয়ে যান, নিয়ে আসেন, আমাকে নিয়ে হুটহাট ঘুরতে যান। বিষয়টা কি? আদ্র, জানি না, ঘুরতে ভালো লাগে তাই যাই। আর তোমার বিষয়ে কেন এমন করি তাও আমার অজানা। এক শ্বাস ফেলে, আপনার কিভাবে অজানা হয়? আদ্র, তাহলে তোমার কি করে না জানা হয়? আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন। আদ্র কিছু না বলে শুধু হাসল। আমি কথা না বলে গাড়িতে গিয়ে বসলাম। গাড়ির সামনে ডেস্কে আদ্রর ডায়েরিটা চোখে পড়ল। এমনিতেই মেজাজ খারাপ, ডায়েরিটা দেখে মনে হলো এই আমাকে এই আদ্র রহস্য খুলতে সাহায্য করবে। আজকে চুপ করে ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। দূর থেকে দেখলাম আদ্র আসছে, তাই চুপচাপ রইলাম। খুব ভালো করেই জানি এই ডায়েরি এখানে পড়া সম্ভব নয়। আদ্র এসে গাড়ি স্টার্ট দিল। আদ্র, আজ আমাদের পার্টিতে আসছো তো? হুম, আনমনে। আদ্র গোমরা মুখ হেসে, ওকে। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমাকে বাসায় ড্রপ করে আদ্র চলে গেলেন। এর মধ্যে আমার বন্ধুরা ফোন দিয়ে অস্থির করে তুলছে, কি বিষয়ে? উনি আমাকে কেন টেনে নিয়ে গেলেন? এত করে বলছি যে শুধুই, কিন্তু এদের বিশ্বাস করার নাম নেই।
দুপুর 2 মিনিট। গোসল করে জোহরের নামাজ পড়ে লাঞ্চ করলাম। খাওয়ার পর আপু বাচ্চাদের নিয়ে ঘুমাতে গেলেন আর আমি আমার রুমের দরজা লাগিয়ে ফ্যান ফুল পাওয়ারে ছেড়েছি চুল শুকাতে। আমার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে একদম ভালো লাগে না। চুল লম্বা হওয়ার জন্য ভেজাও থাকে অনেকক্ষণ। হঠাৎ মনে পড়ল ডায়েরির কথা। ডায়েরিটা হাতে নিতে নিতে ফোনের শব্দ পেলাম। এই দুপুরে কে? ফোন হাতে নিয়ে দেখলাম আদ্র ফোন দিয়েছে। আদ্র নামটা দেখেই একটা ঢোক গিললাম। কাপা কাপা হাতে ফোনটা তুলতেই ওই পাশ থেকে খুব অস্থির কণ্ঠস্বর শোনা গেল। আদ্র, আচ্ছা তুমি কি কোনো ডায়েরি পেয়েছ? সবুজ রঙের? আমি চুপ করে রইলাম। কি বলবো এখন? আমি যে বিপদ ছাড়া কখনো মিথ্যা বলি না। তাও সাহস জুগিয়ে বললাম, ডায়েরি? কিসের ডায়েরি? আদ্র, উইয়ে ডায়েরিটা যেটাতে লেকে বসে লিখেছিলাম। কি জানি আমি কিভাবে বলবো? আদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, আদ্র, আচ্ছা। ফোন কেটে আমি স্থির হয়ে কিছুক্ষণ বসলাম। আর ভাবছি যে ওইদিনও তো ডায়েরিটা আমার কাছে ছিল, তখন তো এরকম রিয়েক্ট করেনি। তাহলে আজ কেন? কি আছে এই ডায়েরিতে? অন্যদিকে, আদ্র, ডায়েরিটা কোথায় গেল? ওইদিনের ডায়েরিটা তো পার্সোনাল ছিল না, তাই আফরাকে কিছু বলিনি। কিন্তু আজ আমার ডায়েরিটা কোথায় যাবে? চিন্তিত ভাবে আফরা মাত্র ডায়েরিটা খুলল। প্রথম পেজে শুধু আদ্রর নাম লেখা। পরের পেজ উল্টাতেই আফরার চোখে পড়ল একটা তারিখ। তার মানে এটা 25শে অক্টোবর 2015 তারিখের লেখা। এত পুরনো। সাথে কিছু লেখা আছে, আজ ভার্সিটি যাবার পথে এক নীলপরীর সাথে দেখা হল। এতটা ম্যাচুয়ারিটি একটা বাচ্চার মধ্যে কি করে থাকে? নীল রঙের কুর্তি, সাথে হাত ভর্তি নীল চুড়ি। হাত নাড়ানোর সাথে সাথে তার চুড়ির রিনঝিন শব্দ আমাকে তো প্রথম দর্শনেই ঘায়েল করল। এখন আমার পালা। তারপরের পেজ উল্টাতেই চোখে পড়ল আরেকটা লেখা। সকালবেলা এই শ্যামবতীর চেহারায় যে কি জাদু আছে তা না দেখলে বুঝতেই পারতাম না। যদিও সবটাই হয় তার অগোচরে। ভাবতে শুরু করলাম, আদ্র যে কথাগুলো একটা মেয়েকে উদ্দেশ্য করে বলেছে তার কোনো সন্দেহ নেই। আর লেখাগুলো পড়ে মনে হচ্ছে মেয়েটা তার স্বপ্নকন্যা। আদ্রর ডায়েরিটা যত পড়ছি মনে হচ্ছে পুরোটা একেবারে শেষ করি। বেশ ইন্টারেস্টিং। ডায়েরিটাতে খুব সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা হয়েছে। তুমি কি জানো, তোমার ওই লম্বা চুল দেখলে ইচ্ছে হয় পিছন থেকে তোমাকে জড়িয়ে ধরে তোমার চুলে মুখ গুজতে, প্রাণ ভরে তোমার ওই চুলের সুবাস নিতে। কেন এভাবে চুল খুলে আমাকে মাতাল করো? তুমি বড্ড অপরাধী। আমার অপরাধী। লেখাটা পড়ে আমি চোখ বড় করে আছি। একটা মানুষ কি করে এতটা কাব্যিক হয়? প্রতিটি লেখাই যেন জীবন্ত। ডায়েরিটা পড়ে যখন নিজ মনে সবটা গুছাচ্ছিলাম তার মধ্যেই পড়ল আপুর ডাক। আমি ডাকে সাড়া দিয়ে একটা নিরাপদ জায়গায় ডায়েরিটা লুকিয়ে রাখলাম। কেন যেন মনে হচ্ছে আদ্র ডায়েরিটা খুঁজতে আসতে পারে। আপু পার্টির জন্য রেডি হচ্ছে। বাচ্চাদের আমি রেডি করে নিজে রেডি হতে শুরু করলাম। ডায়েরি পড়তে পড়তে খেয়ালই ছিল না কখন বিকেল হয়ে গেছে। আমি রেডি হয়ে নিলে ভাইয়া সহ সবাই পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। অনেক মানুষ এখানে, কিন্তু কেন যেন আমার চোখ শুধু আদ্রকেই খুঁজছে। অনেক খোঁজাখুঁজির পর পেয়েও গেলাম আদ্রকে। ব্লু রঙের শুটে তাকে কোনো নায়কের চেয়ে কম লাগছে না। অস্বাভাবিক সুন্দর। এই লোকটা কি জানে তাকে দেখলে আমার রক্তের সঞ্চালন অনেক বেশি দ্রুত হয়ে যায়। মনে মনে বলতে বলতেই আদ্রর সাথে চোখাচোখি হল। আর আদ্র ভ্রুটা কুঁচকে ফেলল।
আল্লাহই জানে কেন। আদ্র আমাকে দেখে কেন ভ্রু কুচকালো বুঝতে পারলাম না। আমি একবার আদ্রর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। আপু আমাকে তার কোনো ভাবির সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। আজ আমি একটা লাল জামা পরেছি, সাজের মধ্যে আহামরি কিছু না। ইচ্ছে করেই সাজিনি আমি। তার কারণ হলো আপুর এই সো কোল্ড ভাবিদের জন্য। একবার আপুর সাথে একটু সেজে পার্কে গিয়েছিলাম, বাবা রে বাবা, সব ভাবিরা একদম ঝেঁকে ধরেছিল। আর কি দুষ্টু দুষ্টু কথা! আমার এত লজ্জা লাগছিল যা বলার বাহিরে। কথা বলছি এর মধ্যে আমার জামায় এতগুলা জুস ফেলে চলে গেল একটা লোক। কি পরিমাণ যে রাগ লাগছিল তা বলার বাহিরে। উফ অফ! একটু দেখে চললে কি হয়। মনে মনে এতগুলা গালি দিতে দিতে ওয়াশরুমে গেলাম। কিন্তু এখন পড়লাম বিপত্তিতে। জামাটা ভিজে চুপচুপে হয়ে গেছে। এভাবে বাইরে যাওয়া যাবে না। কি করি? এর মধ্যেই আপুর আগমন। আমাকে নিয়ে একটা রুমে গেল। আপু, আফরা কোনো কথা না বলে এই শাড়িটা পর। ভিজে কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি শাড়িটা হাতে নিয়ে দেখলাম খুব সুন্দর একটা ব্লু রঙের শাড়ি। কিন্তু এটা কোথা থেকে এলো? শাড়িটা কোথায় পেলে? আপু, অনলাইন অর্ডার করেছিলাম। ভেবেছি হয়তো কোনো কাজে এসে যাবে। দেখ কাজেও এসে গেল। অনলাইনে কিনলে তা তো বাসায় যাবে, এখানে কি করে? আপু, আসলে বাসায়ই দিত, বাট আমরা এখানে তাই এখানের ঠিকানা দিয়েছি পড়ে। সন্দেহজনকভাবে, ওহ। আপু, বেশি কথা না বলে তাড়াতাড়ি শাড়িটা পর। শাড়ি তো পেলাম, কিন্তু ব্লাউজ, পেটিকোট? আপু, সাথেই আছে দেখ। আমিও প্যাকেট খুলে অবাক। কারণ শাড়ির সাথে ম্যাচিং অর্নামেন্টসও আছে। আমি আর বেশি কিছু না ভেবে শাড়িটা পরে নিলাম। অদ্ভুতভাবে মনে হলো শাড়িটা আমার জন্যেই কেনা। কেননা ব্লাউজ আর পেটিকোট একদম পারফেক্ট সাইজ। কিন্তু আপু তো আমার থেকে একটু মোটা, মানে আপু পারফেক্ট, আমি একটু পাতলা। আকাশ পাতাল ভাবতে ভাবতে শাড়িটা পরে শুধু কানের দুলটা পরলাম। শাড়ির সাথে শুধু কানের দুলই আমার পছন্দ। লিপস্টিকটা মুছে আপুর ব্যাগ থেকে একটা গোলাপি লিপস্টিক নিয়ে ঠোঁটে দিলাম। অপ্রিয় হলেও সত্যি যে আমার আপুর ব্যাগে প্রায় 5 রঙের লিপস্টিক থাকে, সাথে মেকআপ তো আছেই। তা দিয়েই মোটামুটি সেজে নিলাম। আপু আবার এসে আমাকে দেখে মাশাল্লাহ বলল আর কানের পিছনে কাজলের টিপ দিল। আমি শুধু অবাক হয়ে এর কাণ্ড দেখছি। আপু, আমার পিচ্চিটাকে অনেক সুন্দর লাগছে। কারোর নজর না লাগুক। আপু তোমার শেষ? অসহায় ভাবে। আপু গোমরা মুখ মুচকি হেসে, হুম শেষ। কিন্তু আজকেও তোকে দেখে বেহুশ হতে চলেছে। ভ্রু কুচকে, কে বেহুশ হতে চলেছে? আপু, কিছু না। চল বাইরে। আমিও আর কিছু না বলে আপুর সাথে যাচ্ছি। শাড়ি পরে হাঁটার অভ্যাস আছে। বিভিন্ন অনুষ্ঠানে পরেছি তাই। চুলগুলো খোলা থাকায় বাতাসের তালে তালে তা উড়ছে। আর মুগ্ধ চোখে কেউ তাকিয়ে আছে। এই সেই নজর যার সাথে আমি খুব ভালোভাবে পরিচিত। কিন্তু এখানে কি করে? আমি চিন্তিতভাবে আশেপাশে খুঁজছি সেই নজরের মালিককে। আশেপাশে খুঁজতে খুঁজতে একটা ফাঁকা জায়গায় এসে পড়েছি নিজের অগোচরে। হঠাৎ হাতে টান অনুভব করলাম, সাথে সাথে নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলাম। চিৎকার দিতে নিলে মনে হলো কেউ আমার মুখ চেপে রেখেছে হাত দিয়ে। আমি শুধু উম্ম করছি, কিন্তু অবয়বটা মুখ ছাড়ার নাম করছে না। তখনই কানে এলো ফিসফিস করে কথার শব্দ। আমি পুরো শকড। এ তো আদ্রর গলার আওয়াজ। আদ্র, তুমি জানো তোমাকে কতটা মারাত্মক সুন্দর লাগছে। ইচ্ছে তো করছে
বলেই আমার দিকে আরেকটু এগিয়ে এলো। আমি ভয়ে চোখ বন্ধ করে রেখেছি। এর মধ্যে আদ্র রুমের আলো জ্বালিয়ে দিল। আমি চোখ খুলে দেখি আদ্র কেমন যেন ঘোরলাগা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর তার চোখের দিকে তাকাতে পারলাম না। কেমন যেন মনে হচ্ছে এখনই হারিয়ে যাব ওই অতল দৃষ্টিতে। আদ্র এখনো একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু সাহস করে বললাম, আমাকে এখানে কেন এনেছেন? সে আমাকে অবাক করে দিয়ে বলল, আদ্র, ম্যারি মি। আই লাভ ইউ। বি মাইন। আমি হা করে তাকিয়ে আছি আদ্রর দিকে। কি নিঃসংকোচ আবেদন! কি চিল্লিয়ে, আপনি পাগল হয়ে গেছেন? আয়নায় নিজের চেহারা দেখেছেন কখনো? আদ্র ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, আদ্র, কেন? আমার চেহারা খারাপ বুঝি? কত মেয়ে তো ক্রাশ খায় আমার উপর। ক্রাশ খাওয়ার মতো তো খাবে না? আদ্র, মানে? ভ্রু কুঁচকে আমি আদ্রকে আয়নায় নিয়ে দাঁড় করিয়ে বললাম, দেখুন নিজের চেহারা। আদ্র আয়নায় তাকিয়ে বোকার মতো বলল, আদ্র, আমাকে এত খারাপ দেখতে? এবার আমার ভ্রু কুঁচকে এলো। ওনাকে খারাপ দেখতে মানে? আপনাকে কেন খারাপ দেখতে হবে? আপনার চেহারাটা কত সুন্দর তা দেখতে বলেছি। আদ্র, তো? আরে, আপনি এত সুন্দর, তো আমার পিছে পড়ছেন কেন? এত এত সুন্দরী চোখে পড়ে না? আদ্র এবার বুঝল বিষয়টা কি। আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আদ্র, আই ওয়ান্ট ইউ। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান এলস। বাট ওয়াই? আদ্র কিছু না বলে শুধু আমার গালে চুমু দিয়ে মুচকি হেসে বেরিয়ে গেল। এই লোকটার সমস্যা কি? এত রহস্য কেন ওনার মধ্যে? বাইরে বেরিয়ে আদ্রকে কোথাও খুঁজে পেলাম না। আপুর কাছে গিয়েও মনটা কেমন উসখুস করছে। আদ্র কি করতে চলেছে? এর মধ্যেই ভাবিদের বেশ ভিড় হয়ে গেছে আমার আশেপাশে। আর শুরু হয়ে গেছে তাদের আজাইরা কথা। এর মধ্যেই এক ভাবি আপুকে জিজ্ঞাসা করল, ভাবি, আপনার বোনকে বিয়ে দেবেন না রিয়াদ ভাবি? আমি আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ওখান থেকে কোনো মতে বেরিয়ে আসলাম। দূরে থেকে ওনাদের দিকে তাকিয়ে দেখলাম আপু কি যেন বলল, সাথে সাথে ওই ভাবির মুখটা বাংলার ৫ হয়ে গেল। জানি না কি বলেছে, কিন্তু যা বলেছে বেশ বলেছে। ওই ভাবির মুখটা দেখে আমার বেশ লেগেছে। আমার একটা বিষয় খুব ভালো লাগে, আর তা হল সেনাবাহিনীতে সকল ভাবিরা একে অপরকে তাদের হাসবেন্ডের নামের পর ভাবি লাগিয়ে ডাকে। যেমন হাসবেন্ডের নাম রিয়াদ বলে আপুকে তারা রিয়াদ ভাবি বলে ডাকে। ব্যাপারটা আমার কাছে ব্যাপক লাগে। মাঝে মাঝে আমিও আপুকে মজা করে রিয়াদ ভাবি ডাকি। আমি পার্টিতে ভাইয়াকে খুঁজছিলাম, কারণ ভাইয়াই আমাকে এই মহিলাদের কাছ থেকে সেভ করতে পারবে। ভাইয়াকে তো পেলাম না, কিন্তু আমার পুচকু দুটোকে পেয়েছি, তাতেই আমার হবে। আমি ওদের কাছে যেতেই দৌড়ে আমার দিকে আসলো। আমিও নিচু হয়ে ওদের ধরলাম। এর মধ্যেই আমার সাথে আদ্র চোখাচোখি হল। উনি দাঁড়িয়ে অন্য লোকদের সাথে কথা বলছিলেন। আমাকে দেখে একটু মুচকি হাসলেন। স্টেজ থেকে একজন আদ্রর নাম নিলেন। সবাই ওইদিকে মনোযোগ দিল। যতটুকু স্টেজের লোকটার কথা শুনে বুঝলাম আদ্র ভার্সিটি পড়াকালীন ডিফেন্সের এক্সাম দিয়ে টপ করেছে, আর ট্রেনিংয়েও সবার ফার্স্ট ছিল। আর বুদ্ধিমত্তার সাথে কাজ করে খুব অল্প সময়েই ক্যাপ্টেন হয়েছে। আমি তো পুরো অবাক, এত ট্যালেন্টেড পারসন। আমি আদ্রর দিকে তাকাতেই আদ্র বা চোখ টিপ দিয়ে এগিয়ে গেল স্টেজের দিকে। আমার দৃষ্টি এখনো আদ্রর দিকে। আমাকে আরেক ধাপ অবাক করে সবার অনুরোধে গান ধরলেন।
চমৎকারভাবে গিটারের সুর তুলে গাইতে আরম্ভ করলেন। বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয় ভাঙচুর, জানো না তুমি হীনা এ আমার স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর, দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে, হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি, আড়ালে আড়ালে, কোথায় হারালে, ফিরে তুমি আর আসবে না বুঝি, কত রাত কেটে গেছে আধারে, নেই তো ভোরের দেখা, বোঝাবো কিভাবে, কত ঘুম মিশে গেছে অজানায়, জানে শুধু দুচোখ, ভুল সে স্বভাবে, দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে, হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি, আড়ালে আড়ালে, কোথায় হারালে, ফিরে তুমি আর আসবে না বুঝি, তবু আমি তোমার অপেক্ষায়, দেখব নতুন দিনের আলো, বেঁচে থাকার আশ্রয় তুমি, তোমাকেই শুধু বাসি ভালো, দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে, হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি, আড়ালে আড়ালে, কোথায় হারালে, ফিরে তুমি আর আসবে না বুঝি, বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয় ভাঙচুর, জানো না তুমি হীনা এ আমার স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর। গান শেষ হতেই সবার হাত তালিতে পুরো পরিবেশ এক উৎসবমুখর হয়ে উঠেছে। আমিও মুগ্ধ চোখে আদ্রর দিকে তাকিয়ে আছি। আদ্র স্টেজ থেকে নেমে সবার সাথে কথা বলছে। আমিও এদিক ওদিক তাকাচ্ছি। একটা কথা শুনে থমকে গেলাম। কেউ আদ্রকে জিজ্ঞাসা করল, তা ক্যাপ্টেন, আমরা কবে আমাদের ভাবিকে পাচ্ছি? আদ্র নিঃসংকোচভাবে বলল, আদ্র, খুব তাড়াতাড়ি, বলেই আমার দিকে আর চোখে তাকাল। আমি তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করলাম। ভাইয়াকে দেখে তার কাছে চলে গেলাম। আমার মুখ ফুলানো দেখে বলল, ভাইয়া, কি হয়েছে আমার শালিকার? সবকিছু বিরক্ত লাগছে। ফিসফিস করে। ভাইয়া, কেন? জানি না, বলেই আবার মুখ ফুলিয়ে বসলাম। আদ্র আমার সাথে সাথেই এসে এতক্ষণ আমার কাণ্ড পর্যবেক্ষণ করছিল। আমার কাহিনী দেখে ভাইয়া আর আদ্র দুজনেই হো হো করে হেসে দিল। ভাইয়া আর আদ্রকে এভাবে হাসতে দেখে আমার আরও রাগ হল। মুখ ফুলিয়ে চলে এলাম তাদের কাছ থেকে। অবশেষে এই পার্টি নামক আজাইরা জিনিস থেকে মুক্তি পেলাম। বাসায় এসে কোনোরকম চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। ফোনটাকেও সাইলেন্ট মোডে রেখেছি। সকাল 4:48। তাড়াতাড়ি নামাজ শেষ করে বসে পড়লাম আদ্রর ডায়েরি নিয়ে। ডায়েরিটা আমার কৌতূহলকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। পেজগুলো যত খুলছি তত অবাক হচ্ছি। কি সুন্দর করে নিজের মনোভাব প্রকাশ করেছে। এই মেয়ে, তুমি এত বোকা কেন? তোমার জন্য এখানে কারো ঘুম হারাম হয়ে গেছে আর সে তার ঘুম ঘুম কণ্ঠ দিয়ে আমার মাদকতা বাড়াচ্ছে। খুব বাজি তো তুমি। একবার আমার কাছে এসে পড়ো, তখন বোঝাবো মজা। কি সাংঘাতিক! মেয়েটাকে বোকা বলছে এ। উনি মনে হয় বিশ্ব পণ্ডিত। হুহ, মনে মনে কথা বলে আবার ডায়েরিতে মন দিলাম। প্রতিদিন যে ছাদে বসে চন্দ্রবিলাস করি, সাথে গিটারের সুর। কবে এসে আমার পাশে বসে আমার কাঁধে মাথা রেখে আদুরে গলায় বলবে, আদ্র, আজ তুমি আমার জন্য গিটারে সুর তোলো। আরেকটা পাতায় দেখলাম লেখা, আমার শ্যামবতীর মন কেন খারাপ? আমি কিন্তু জানি আমার শ্যামবতীর মন কিভাবে ভালো করতে হয়। পাশে চকলেট পেয়ে যে বাচ্চাদের মতো লাফিয়েছ, তা আমি মুগ্ধ নয়নে গ্রাস করেছি, তা কিন্তু তোমার অজানা। হা হা, আমি অবাক। একটা মানুষ কতটা ভালোবাসলে তার অগোচরে নিজের প্রিয়তমার খুশির জন্য এতটা করে।
আপন মনেই হেসে উঠলাম আমি। কিন্তু আদ্রর এই শ্যামবতীটাকে? ডায়েরির কিছু পাতা পড়ে একটাতে লেখা, তারিখ 1 ডিসেম্বর 2015। তুমি খুব খারাপ। এভাবে কেন চলে গেলে? আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আদ্র কখনো হার মানবে না। আমি তোমাকে আপন করেই ছাড়ব। আজ কিছু বলতে পারিনি তো কি হয়েছে, পরের বার সম্পূর্ণ অধিকারে বেঁধে রাখব। প্রেমের টানে আমার কাছে তুমি আসবে, এবং আমি সেই দিনটার অপেক্ষায় আছি। আমি ভাবতে লাগলাম, আসলেই কি এমন কিছু হয়? প্রেমের টানে কেউ কিভাবে আসে? আর সেই মেয়েটাই বা কে? তাকে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে। আজ বাইরে বের হইনি, কেন যেন ভালো লাগছিল না। ডায়েরিটা পেয়ে এটাই শুধু পড়তে ইচ্ছে হয়। আমি এক ধ্যানে ডায়েরি পড়ছিলাম। ধ্যান ভাঙল আপুর ডাকে। তাড়াতাড়ি ডায়েরিটা লুকিয়ে ফেললাম। আদ্র এখনো তার ডায়েরি খুঁজে চলেছে। গেল কোথায় ডায়েরিটা? যদিও লেখাগুলো তার স্মৃতির পাতায় স্পষ্ট আছে, তবু ওর ডায়েরিতে সেই লেখাগুলো যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল। আদ্রর কেন যেন মনে হচ্ছে ডায়েরিটা যার জন্য লেখা তার কাছেই আছে। কিন্তু তা হয়তো ইচ্ছাকৃতভাবে নয়তো অনিচ্ছাকৃতভাবে। কিন্তু গেছে অতটুকু বলা যায়। ভেবেই হেসে দিল। সেও দেখতে চায় তার শ্যামবতী তাকে কতটুকু বুঝতে পারে। সে ডায়েরিতে সরাসরি কিছুই উল্লেখ করেনি, শুধু নিজের মনের ভাব প্রকাশ করেছে। নাস্তা করে রাইসাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ উনি ঘুম থেকে উঠতে না পারায় বাস মিস করেছে। তাই রাইসাকে স্কুলে দিয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু তার আগেই দেখি আদ্র গাড়ি নিয়ে রাইসার স্কুলে দাঁড়িয়ে আছে। এই লোকটা জীবনে শুধরাবে না। আদ্র আমার কাছে এসে গাড়িতে বসতে বলল। আমিও আর কথা বাড়াইনি, কারণ জানি বলে কোনো লাভ হবে না। আদ্র ড্রাইভ করা শুরু করেছে। আমি আদ্রকে বললাম, আচ্ছা, আপনি কি আমাকে আনা নেওয়ার চাকরি নিয়েছেন? আদ্র গোমরা মুখ মুচকি হেসে, নিলে দোষের কি? মানে কি? আপনি একটা আজব মানুষ। আপনার রহস্য আমি কিছুতেই ধরতে পারি না। মুখ ফুলিয়ে, আদ্র, এই রহস্য জানতে হলে আমায় জানতে হবে। আরো গভীরে যেতে হবে। পারবে যেতে? আমি মনে মনে ভাবলাম, আদ্র কিছু বুঝে যায়নি তো? ওর কথাগুলো কেমন যেন রহস্যপূর্ণ। আমি আর কিছু না বলে চুপ থাকলাম। মাঝরাস্তায় দেখা মিলল একটা মেলার। আমি তো দেখেই চিৎকার দিয়ে আদ্রকে গাড়ি থামাতে বললাম। আদ্র আমার দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, আদ্র, এভাবে চিৎকার করার কারণ? দাঁত কেলিয়ে, ওই দেখুন মেলা। আদ্র, তো? আমি যাব ওখানে। বাচ্চাদের মতো করে। আদ্র আমার এক্সাইটমেন্ট বুঝে নিয়ে গেল মেলায়। আমি প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছি। একটা বিষয় আমার খুব ভালো লাগলো যে এখানের মেলায় গ্রামীণ ছোঁয়া বেশি আছে। 100% বাঙালিয়ানা যাকে বলে। আমি দৌড়ে গিয়ে চুড়ি দেখা শুরু করলাম, কারণ এই একটা জিনিস আমার অত্যন্ত প্রিয়। আদ্র মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো এটা সেটা দেখতে ব্যস্ত, কিন্তু তার মধ্যেও ফিল করলাম সেই নজরকে। আমার সাথে তো আদ্রি এসেছে, তার মানে। আমি আশেপাশে তাকিয়ে আদ্রকে খুঁজে পেলাম না। এবার আমার মনে বেশ সন্দেহ হল, এই আদ্রর রহস্য আমাকেই ভেদ করতে হবে। কে এই শ্যামবতী? আমি এখনো ওই নজরটাকে ফিল করছি। আশেপাশে তাকাতেই হঠাৎ আদ্র পিছন থেকে এসে আমাকে চমকে দিল। আমি বেশ রেগেই বললাম, কোথায় চলে গিয়েছিলেন? আদ্র, কেন আমায় মিস করছিলে? এটা মিস করার বিষয় না। একটা মেয়েকে এভাবে একা ফেলে যাওয়াটা কি ঠিক? আদ্র,
ওকে সরি, বাট আমি তোমাকে একা ছাড়ি না। তোমার পাশেই ছিলাম, তোমার অগোচরে। আমি খেয়াল করলাম আদ্রর প্রতি লাইন যা সে আমাকে বলে তার প্রায়শই ডায়েরির সাথে মিলবদ্ধ। তার মানে কি? না, এভাবে হুট করে আমি বলতে পারি না। আমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অদ্ভুত বিষয় হলেও আমি খেয়াল করেছি আদ্র পাশে থাকলে সেই নজর আমি ফিল করি না। ওই নজরটা আমাকে সবার আড়াল থেকে দেখে, কিন্তু কেন? মনে মনে যখন আকাশ পাতাল ভাবছি তখন হঠাৎ করে আদ্র আমার হাতে লাল রঙের কাচের চুড়ি পরিয়ে দিয়েছে। চুড়িগুলো অনেক সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। আপাতত চিন্তা করা বাদ দিয়ে মেলা থেকে অনেক কিছু নিলাম। রাইসার জন্য ছোট ছোট চুড়ি, মালা, রাফিনের জন্য খেলনা। এখানে খুব সুন্দর তাঁতের কাপড় পাওয়া যায়। একটা স্টলে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি চোখে পড়ল। আদ্র তখন কি যেন কিনছিল, তাই হয়তো আমায় চোখে পড়েনি। আমি রাফিনের জন্য একটা লাল, ভাইয়ার জন্য সবুজ আর আদ্রর জন্য খয়েরি রঙের পাঞ্জাবি কিনেছি। যদিও তা আদ্র দেখতে পায়নি। অনেক কেনাকাটার পর আমি ভার্সিটি চলে গেলাম। জানি আদ্র আবার আসবে নিতে, তাই তখন ওর পাঞ্জাবিটা ওকে দেইনি। ঠিকই, ক্লাস শেষে বের হয়ে দেখি জনাব গাড়ির সাথে হেয়ান দিয়ে স্টাইল মেরে দাঁড়িয়ে আছে। আর কত মেয়ে যে একে চোখ দিয়ে গিলছে তা হয়তো ওনার জানা নেই। আমার মেজাজটা খারাপ হয়ে গেল, যদিও কেন হলো তা আমার অজানা। আমি আশেপাশে অগ্নিদৃষ্টি দিচ্ছি দেখে আশেপাশে তাকালো। আর কাহিনী বুঝতে পেরে হেসে দিল। আদ্রর হাসির শব্দে আমার হুঁশ আসল। কি করছিলাম আমি? পাগল হয়ে গেলাম নাকি? ইস, কি লজ্জা! আমাকে আদ্র বাসায় ড্রপ করে বাসায় যাবে। আমি গাড়ি থেকে বের হয়ে পাঞ্জাবির প্যাকেটটা আদ্রর দিকে এগিয়ে দিয়ে বললাম, এটা আপনার জন্য কিনেছি। পছন্দ হলে পরবেন। আর ধন্যবাদ আমাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। আদ্র অবাক চোখে তাকিয়ে হাতের প্যাকেটটা নিয়ে মিষ্টি হেসে বলল, আদ্র, অবশ্যই। তাহলে এটা কি থ্যাংক ইউ গিফট? আমি মুচকি হেসে বললাম, হতেও পারে। বলে বাসায় চলে এলাম। পিছনে না ফিরেও বুঝতে পারলাম আদ্র আজ মারাত্মক খুশি হয়েছে। আমিও হেসে দিলাম ওনার কাণ্ডে। বাসায় এসে সবাইকে সবার গিফট দিলাম। রুমে এসে আমার গিফটের প্যাকেট খুলে আমি অবাক। আমার জন্য ছিল 2টা প্যাকেট, কিন্তু এখানে 3টা কি করে? কিছু না ভেবেই 3 নম্বর প্যাকেট খুলে আমি হা হয়ে গেছি। এটা আদ্র দিয়েছে। একটা ছোট্ট চিরকুটে লেখা আমার নাম। আর এটা যে আদ্রর লেখা তা আমি শতভাগ নিশ্চিত। এটা কখন কিনল? প্যাকেটে একটা সুন্দর লাল রঙের শাড়ির সাথে সুন্দর কাচের চুড়ি আর একটা ঝুমকা। আজব, উনি কি করে জানলো আমি শাড়ির সাথে ঝুমকা পরি? চলবে।